আজ 5 মে 2024 ফনিক স্টেশন বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম আলোর মতামত পৃষ্ঠা থেকে আজকে একটি মতামতের অংশ তুলে ধরছি আপনাদের সামনে। নিত্যপণ্যের মূল্য বেঁধে দিলে কৃষক কি লাভবান হচ্ছেন? এটি লিখেছেন মোহাম্মদ তৌহিদ হোসেন। পশ্চিমের দেশগুলোতে সাধারণত উৎসবের মৌসুমে ব্যবসায়ীরা পণ্যের দাম কমিয়ে দেন। তাতে তাদের ক্ষতি হয় না কোনো, কারণ দাম কমার কারণে বিক্রি বেশি হয়, উৎসবের আমেজটাও ভালো থাকে। আমাদের দেশে এর উল্টোটা ঘটে। এবারের রোজার মাসে লাগামহীন মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত নাগরিকেরা বেকায়দায় ছিলেন। ভোক্তাদের সুরক্ষা দিতে কৃষি বিপণন অধিদপ্তর তাই 15 মার্চ তারিখে 29টি নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম বেঁধে দিয়ে এক বিজ্ঞপ্তি জারি করে। মাছ, মাংস, মুরগি, ডিম, পেঁয়াজ, রসুন, সবজি, বিভিন্ন প্রকার ডাল এর সবই ছিল এই পণ্য তালিকায়। অধিদপ্তর আশা করছিল এতে করে ভোক্তারা সহনীয় দামে এই সব সামগ্রী কিনতে পারবেন। অধিদপ্তরের দেয়া খুচরা মূল্য তালিকায় বেশ রসিকতার উপাদান আছে। এতে আছে মুগ ডাল 165 টাকা, খেসারি 92 টাকা 61 পয়সা, পাঙ্গাস 180 টাকা 87 পয়সা, কাতলা মাছ 353 টাকা 59 পয়সা, মিষ্টি কুমড়া 23 টাকা 38 পয়সা। এত সূক্ষ্ম হিসাব কি করে সম্ভব হলো, আর তার প্রয়োগী বা কি করে সম্ভব তা ক্ষুদ্র বুদ্ধিতে আমি বুঝতে অক্ষম। গত 10 বছর 1 টাকার কম মূল্যের কোনো মুদ্রা আমার নজরে আসেনি, আর 1 পয়সা 5 পয়সা তো কবে শেষ দেখেছি মনেও করতে পারছি না। নির্ধারিত এই দরে অবশ্য বাজারে কেনাবেচা হয়নি। অধিদপ্তরের মহাপরিচালক নিজেই দুদিন পর আশা প্রকাশ করেছেন যে বাজার নিজ থেকেই সংশোধিত হবে। উচ্চবিত্তদের জন্য দ্রব্যমূল্য সমস্যা নয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের এই সরকারি প্রয়াসের লক্ষ্য মূলত সীমিত আয়ের শহুরে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সাধারণ মানুষ। এই দুই শ্রেণীর মানুষ বিদ্যমান বাস্তবতায় দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে সংবেদনশীল এবং এদের অসন্তোষ রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। কিন্তু গ্রামের যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে এসব সামগ্রী উৎপন্ন করেন, তাদের কষ্ট, তাদের কণ্ঠ কি প্রতিফলিত হয় কোথাও? সরকার থেকে শুরু করে গণমাধ্যম, পুরো প্রক্রিয়ায় সবারই চাওয়া খাদ্যপণ্যের দাম যাতে না বেড়ে যায়। উচ্চ মূল্যে উৎপন্ন ফসলের দাম কম থাকলে কৃষক কী করে টিকে থাকবেন, এ নিয়ে বেশিরভাগ মানুষের কোনো মাথা ব্যথা নেই। 5 বা 20 বছরে চালের দাম কতটা বাড়লো তা নিয়ে প্রচুর আলোচনা। সে তুলনায় কৃষকের উৎপাদন ব্যয় কতটা বাড়লো সে হিসাবটা করেন খুব কম মানুষ। 3টা উদাহরণ দেই এখানে। ইলা মিত্র, হাজী দানেশ প্রমুখের তেভাগা আন্দোলনের কথা মনে আছে কি? 1946 থেকে 48 সালের এই আন্দোলনের দাবি ছিল ফসলের 3 ভাগের 2 ভাগ পাবেন কৃষক আর 1 ভাগ পাবেন জমির মালিক। এই আন্দোলন সফল হয়নি। এই শতাব্দীর শুরুতেও বর্গা জমির অর্ধেক ফসল পেতেন জমির মালিক। আমার সামান্য 2-3 বিঘা ধানি জমি আছে গ্রামে। সম্প্রতি তেভাগা ব্যবস্থায় এই জমি বর্গা দেওয়া কঠিন হয়ে গেছে, কারণ ধান উৎপাদনের ব্যয় এত বেড়েছে যে 3 ভাগের 1 ভাগ জমির মালিককে দিলেও খরচ গিয়ে কৃষকের খুব সামান্যই অবশিষ্ট থাকে। চালের দাম বাড়লে খবরের কাগজের পাতায় প্রবল উৎকণ্ঠা পরিলক্ষিত হয়। সে তুলনায় এই দামে কৃষক কী করে চাল উৎপাদন করবেন এবং টিকে থাকার মতো লাভ করবেন তা নিয়ে কণ্ঠস্বর খুবই ক্ষীণ। আমার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। এই এলাকা বেগুন এবং অন্যান্য সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। আমরা জানি রমজান মাসে শহুরে বাঙালির ইফতারের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে বেগুনি, ফলে রমজানে বেগুনের দাম বেড়ে যায় অনেক। যদিও ঢাকার বাজারে উচ্চমূল্যের বড় অংশই যায় মধ্যস্বত্বভোগীদের পেটে। তবে এবার ঘটেছে এক অদ্ভুত বিপর্যয়। 11 মার্চ বারুইচা বাজারে পাইকারি দরে বেগুন বিক্রি হয়েছে 1000 টাকা মন, 40 নয় 42 কেজিতে মন। ঢাকায় সেই বেগুন বিক্রি হয়েছে 80 থেকে 100 টাকা কেজি। এরপর এলো কৃষিপণ্যের যৌক্তিক পণ্য মূল্য নির্ধারণ। বেগুনের খুচরা মূল্য নির্ধারিত হলো 49 টাকা 75 পয়সা। সঙ্গে সঙ্গে বারুইচা বাজারের দাম নেমে এলো 400 টাকা মনে বা 10 টাকা কেজিতে। এর মাঝে বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতা, ম্যাজিস্ট্রেটদের আনাগোনা। পরের সপ্তাহে বেশিরভাগ পাইকার আর গেলেন না বেগুন কিনতে। দু একজন যারা গেলেন তারা দাম হাঁকলেন 150 টাকা মন। অনন্য পায় কৃষক এই দামে বিক্রি করে ক্ষেত থেকে বেগুন তোলা বন্ধ করে দিলেন, ফলে বেগুন এবং গাছ দুটোই নষ্ট হয়ে গেল। এলাকার বেশিরভাগ বেগুন চাষি খরচ তুলতে পারেননি, লাভ তো দূরের কথা, মধ্যস্বত্বভোগীরা অবশ্য লোকসানে পড়েননি। পথে পথে চাঁদাবাজির রেটও নাকি কমেনি। ঢাকার ভোক্তার জন্য দামটা এক পর্যায়ে নেমে এসেছিল 35 থেকে 40 টাকায়। কৃষকের কাছ থেকে 100 টাকায় কেনা তরমুজ বিভিন্ন স্থানে ওজন দরে বিক্রি হচ্ছিল 800 টাকায়। ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে দাম হয়ে গেল অর্ধেক। ইতিমধ্যে উচ্চমূল্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরমুজ বর্জনের আহ্বানে ব্যবসায়ীদের স্টকে থাকা কিছু তরমুজ নষ্ট হলো, কিন্তু মূল ধাক্কাটা গিয়ে পড়লো কৃষকের ঘাড়ে। পাইকারেরা তরমুজ কেনা বন্ধ করায় তাদের বিপুল পরিমাণ তরমুজ খেতে নষ্ট হয়ে গেল। একজন পাইকার কেনাবেচা না করলে তার লাভ হবে না ঠিকই, তবে তাকে কোনো লোকসানও গুনতে হবে না। কিন্তু যে কৃষক বিপুল অর্থ এবং শ্রম বিনিয়োগ করেছেন তরমুজ সৃষ্টিতে, তার লোকসান পূরণ করবে কে? পশ্চিমের দেশগুলোতে সরকার সজাগ থাকে যেন কৃষকের উৎপাদিত পণ্যের মূল্য কমে গিয়ে তাকে লোকসানে পড়তে না হয়। এছাড়া বিভিন্ন ধরনের ভর্তুকি তো আছেই। বিশ্ব খাদ্য কর্মসূচির আগস্ট 2023-এর জরিপে বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীন প্রায় 24% বা প্রায় 4 কোটি মানুষ।
১ কোটির বেশি মানুষ আছেন চরম খাদ্য নিরাপত্তাহীনতায়। দুর্ভিক্ষ এড়াতে এবং খাদ্য নিরাপত্তা বাড়াতে কৃষককে তার উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ঘাটে ঘাটে চাঁদাবাজি বন্ধ করতে পারলে কৃষককে উচিত মূল্য দিয়েও ভোক্তার জন্য সহনীয় মূল্যে পণ্য সরবরাহ করা সম্ভব, যৌক্তিক মূল্য নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ছাড়াই। পাশাপাশি অবশ্য সিন্ডিকেট করে যারা অতিরিক্ত দাম বাড়ান তাদের নিয়ন্ত্রণ করতে হবে। সিন্ডিকেট কারা করেন সরকার তা বিলক্ষণ জানে, প্রয়োজন শুধু যথাযথ ব্যবস্থা নেওয়ার সাহস এবং সদিচ্ছা। বর্তমান অবস্থায় সীমিত আয়ের নিম্নবিত্ত মানুষ বাজার মূল্যে প্রয়োজনীয় পরিমাণ খাদ্য সামগ্রী কিনতে পারছেন না। তাদের ব্যাপক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তাদের দেয়া সুবিধা যেন সরকার ঘনিষ্ঠ নেতাকর্মীরা লোপাট করতে না পারে।